আচ্ছা, একটু ভিডিওটা প্রবলেম হয়ে গেছিলো বলে আবার নতুন করে করতে হচ্ছে। ঘনকের প্রাথমিক আয়তন V1 সমান কত হচ্ছে L1 কিউ, অন্তিম আয়তন V2 সমান L2 কিউ। তাহলে L2 সমান আমরা পেয়েছি L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1। তাহলে অর্থাৎ L2 কিউ মানে L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1 পুরোটার কি হোল কিউ। তাহলে এটা সূত্রে ভাঙলে L1 কিউ ইন্টু 1 প্লাস 3 আলফা T2 মাইনাস T1 প্লাস 3 আলফা স্কোয়ার T2 মাইনাস T1 এর স্কোয়ার প্লাস আলফা কিউ ইন্টু T2 মাইনাস T1 তার কিউ, কারণ এটা A প্লাস বি তার হোল কিউ এর সূত্র। তাহলে এখন আলফার মান খুবই ছোট, তার মানে আলফার মান খুবই ছোট মানে সেখানে কি হচ্ছে না আলফা স্কোয়ার T2 মাইনাস T1 এর স্কোয়ার এবং আলফা কিউ T2 মাইনাস T1 এর কিউ, এই রাশিগুলো কি হবে উপেক্ষণীয় এই পদ দুটো। তার মানে সুতরাং আমরা পাবো V2 সমান V1 ইন্টু 1 প্লাস 3 আলফা T2 মাইনাস T1। তাহলে V2 সমান পাওয়া যাচ্ছে V1 ইন্টু, আগে আমরা পেয়েছি V2 সমান পেয়েছি আমরা V1 ইন্টু 1 প্লাস গামা T2 মাইনাস T1, যেখানে গামা ছিল আয়তন প্রসারণ গুণাঙ্ক, গামা ছিল আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই দুটো তুলনা করলে আমি কি পাচ্ছি 3 আলফা সমান গামা, তাহলে অর্থাৎ আলফা সমান গামা বাই 3। তার মানে এই প্রমাণটা হয়ে গেল আলফা সমান বিটা বাই 2 সমান কি গামা বাই 3। তাহলে আলফা ইস টু বিটা ইস টু গামা সমান কি দাঁড়ালো 1:2:3। তাহলে এই প্রমাণটা আমরা কলন বিদ্যার সাহায্যেও করতে পারি, কিন্তু কলন বিদ্যা এখন তোরা শিখিসনি, সেই জন্য ওইটা এখন করার দরকার নেই। এরপর আমরা উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে ঘনত্বের পরিবর্তন আলোচনা করব। তাহলে ঘনত্ব কাকে বলা হয় না কোনো পদার্থের একক আয়তনের ভরকেই আমরা ঘনত্ব বলি, অর্থাৎ ঘনত্ব সমান হবে ভর বাই আয়তন। তার মানে আমরা যদি এম ভরের কোনো বস্তু T1 উষ্ণতায় আয়তন ধরি V1, তাহলে T2 উষ্ণতায় আয়তন কত হবে V2 সমান হবে V1 ইন্টু 1 প্লাস গামা T2 মাইনাস T1, যেখানে গামা সমান আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে সুতরাং T1 উষ্ণতায় ঘনত্ব ρ1 সমান দাঁড়াচ্ছে M বাই V1 এবং T2 উষ্ণতায় ঘনত্ব ρ2 সমান দাঁড়াচ্ছে M বাই V2। তার মানে এই দুটো যদি ভাগ করে দিই, মানে ρ1 বাই ρ2 যদি করি আমরা, মানে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর দিয়ে ভাগ করলে অর্থাৎ ρ1 বাই ρ2 সমান কি দাঁড়াবে M বাই V1 বাই M বাই V2। তার মানে যেটা দাঁড়াচ্ছে ρ1 বাই ρ2 সমান দাঁড়ালো তোর V2 বাই V1। তাহলে আবার V2 মানে পেয়েছি V1 ইন্টু, আগেই পেয়েছি আমি V2 সমান কি পেয়েছি যে V1 ইন্টু 1 প্লাস গামা T2 মাইনাস T1। তার মানে সেটা বোস করে দিলে V1 ইন্টু 1 প্লাস গামা T2 মাইনাস T1, তাহলে V1 কেটে গেল। তার মানে ρ1 সমান দাঁড়াচ্ছে ρ2 ইন্টু 1 প্লাস গামা T2 মাইনাস T1। তাহলে অর্থাৎ ρ2 সমান দাঁড়াবে ρ1 বাই 1 প্লাস গামা T2 মাইনাস T1। তাহলে এখন তোরা A প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র জানিস, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি তার হোল কিউবের সূত্র জানিস, এ স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। তাহলে এই সূত্র তোরা যাই হোক, কিন্তু যদি এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন দিলে সেখানে সূত্রটা তোরা কিন্তু সহজে এখানে বের করতে পারবি না, গুণ টুন করে করতে হবে। কিন্তু তার বদলে আমাদের একটা চ্যাপ্টার আছে দ্বিপদ উপপাদ্য বলে, তাহলে এখানে ওই যে এ আর বি দুটো পদ, তাহলে ওই সম্পর্কিত উপপাদ্য, তাহলে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন ওই সূত্র দিয়ে আমরা করতে পারি। ঠিক একই রকম এখানে যে 1 বাই 1 প্লাস গামা T2 মাইনাস T1, ওইটাকে আমরা কি লিখতে পারি ρ1 ইন্টু তাহলে 1 প্লাস গামা T2 মাইনাস T1 হোল টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এই 1 প্লাস গামা T2 মাইনাস T1 হোল টু দি পাওয়ার মাইনাস 1, ওইটাকে আমরা ভেঙে নিতে পারি ওই দ্বিপদ উপপাদ্যের ফর্মুলা দিয়ে। কি আসবে সেটা না 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর সূত্র হয় 1 মাইনাস এক্স এর পরে প্লাস
এক্স স্কোয়ার, এরকম করে পরপর আরও পদটা উঁচু হয়ে যাবে, মানে অর্থাৎ এক্স স্কোয়ার, তারপর এক্স কিউ যুক্ত পদ, তারপরে এক্স টু পাওয়ার 4 যুক্ত পদ। কিন্তু আমরা এখানে পাবো তাহলে কত পাবো না 1 মাইনাস গামা টি টু মাইনাস টি ওয়ান, তারপরে গামা স্কোয়ার যুক্ত পদ, গামা কিউ যুক্ত পদ। কিন্তু গামার মান অতি ক্ষুদ্র, তাই উচ্চ পদগুলো উপেক্ষণীয়। তার মানে আমরা শুধু এই পর্যন্তই নিতে পারি, গামা গামা টি টু মাইনাস টি ওয়ান পর্যন্ত, অর্থাৎ রো টু সমান হচ্ছে রো ওয়ান ইন্টু ওয়ান মাইনাস গামা টি টু মাইনাস টি ওয়ান। এইটাই হলো ঘনত্বের সঙ্গে সম্পর্ক। বোঝা গেছে? তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা। কেন না এই যে এটা অ্যাপ্রক্সিমেট করা হয়েছে, উচ্চ পদগুলো উপেক্ষণ রয়েছে, তার সঠিক মান বের করতে গেলে কিন্তু আমরা এই ফর্মুলায় অঙ্কটা বস করাবো মানগুলো সব। রো টু সমান রো ওয়ান বাই ওয়ান প্লাস গামা টি টু মাইনাস টি ওয়ান, এখানে কিন্তু বস করাতে হবে। তাহলে উত্তরে একটা প্রবলেম হতে পারে যখন তোরা বইয়ের অঙ্কগুলো করবি। এরপরে আমরা পীড়ন। তোরা পড়েছিলি পীড়ন কাকে বলা হয়? না, পীড়ন হলো যে যখন কোনো বস্তুকে কোনো বাহ্যিক প্রতিমিত বল মানে ধর একটা স্প্রিংকে তুই দু হাত দিয়ে টানছিস, পরস্পর বিপরীত দিকে বল, তাহলে মোট বল কত হচ্ছে? 0। এই ধর স্প্রিং, এই হাত দিয়ে এইদিকে টানছিস আর এই হাত দিয়ে এইদিকে টানছিস, তাহলে এই দুটো বল এখানেও এফ এখানেও এফ, তাহলে এই দুটো বল কি পরস্পরের সমান কিন্তু বিপরীত। এর ফলে কি দেখা যাবে না স্প্রিংটা দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, অর্থাৎ স্প্রিংয়ের কি হচ্ছে? বিকৃতি ঘটছে। কিন্তু যদি তুই এক হাতে বল প্রয়োগ করছিস, স্প্রিংটা কি হতো? তাহলে এই দিকে ধর বল প্রয়োগ করছিস শুধু, তাহলে স্প্রিংটা ওইদিকে সরে যেত, তার মানে ত্বরণ সৃষ্টি করতো, তাহলে ওইটাকে বলা হতো অপ্রতিমিত বল। তাহলে প্রতিমিত বল কি করছে? আকৃতির পরিবর্তন ঘটাচ্ছে, মানে বিকৃতি ঘটাচ্ছে। আর অপ্রতিমিত বল কি করে না ত্বরণ সৃষ্টি করে। যাই হোক, তাহলে যখনই এই বাহ্যিক প্রতিমিত বল প্রয়োগ করবি তখনই কী হবে? বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটবে। এবার যেই তুই বল প্রয়োগ ছেড়ে দিবি, স্প্রিংটা তো দৈর্ঘ্য বেড়ে গেছিলো, তাহলে এখন বল প্রয়োগ ছেড়ে দিলে স্প্রিংটা কী হবে? আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে কেন আগের অবস্থায় ফিরে এলো না স্প্রিংয়ের অভ্যন্তরে একটা বল উদ্ভূত হয়েছে, যে কি করছে তাকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে নিয়ে আসছে। তাহলে এই বলটা কি বলা হবে? কি পীড়ন। প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত যে আভ্যন্তরীণ বল, এটাকেই বলা হবে পীড়ন। তাহলে যখন কোনো বস্তুতে তাপ প্রয়োগ করা হবে তখন বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে। যদি বস্তুটাকে আবার ঠান্ডা করা হয় তাহলে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু যদি এরকম কোনো আমরা ব্যবস্থা করি, একটা ক্ল্যাম্পে হোল্ডারে একটা ধাতব রড, সাপোজ একটা ধাতব রড এই দিকটা ধর ফিক্সড করা রয়েছে এবং এর মধ্যে ফুটো দিয়ে ধর এই রডটা এইদিকে চালানো করা আছে এবং রডটাতে ফুটো করা রয়েছে। না তুই কি করলি না এখানে এটা রডটা উষ্ণতা বাড়ালি, তার উষ্ণতা বাড়ালে এটা দৈর্ঘ্য বেড়ে গেল, তার দেখা গেল এই ফুটোটা ধর এইদিকে চলে এসছে। তুই যদি এই অবস্থায় এই ফুটোটাতে একটা কিছু ঢুকিয়ে দিস, প্রেরক রডও ঢুকিয়ে দিস, তাহলে কী হবে? যেই ঠান্ডা করবি তখনই কী হবে? এই রডটা এইদিকে বেরিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু ফুটোতে তুই রড আটকে দেওয়ার জন্য কী হয়েছে? সেটা এসে এখানে আটকে যাবে, অর্থাৎ আসতে পারবে না। এর ফলে কী হবে? এখানে একটা অতিরিক্ত বল সৃষ্টি হবে। এর ফলে কি দেখতে পাবি না এই মাথা দুটো পরস্পর কাছে চলে আসছে। তাহলে এটা কি বলা হচ্ছে? কি তাপীয় পীড়ন। তাপের ফলে এই পীড়নটা উদ্ভূত হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে কি তাপীয় পীড়ন। তার স্থিতিস্থাপকতা নাম শুনেছিস? তাই সেই সেখানে যখন আমরা পরে পড়াবো সেই স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে, সেখানে এই যে পীড়ন এবং এই যে আকারের পরিবর্তন হচ্ছে যেটাকে বলছে বিকৃতি, তাহলে এই পীড়ন এবং বিকৃতির যে অনুপাত তাকে বলা হয় কি একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয় তাকে। এবং এখানে দৈর্ঘ্যের পীড়ন মানে দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যের বৃদ্ধির জন্য এই যে বলটা উদ্ভূত হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্যের পীড়ন, একক ক্ষেত্রফলে যে বল উদ্ভূত হচ্ছে। এবং এর ফলে যে বিকৃতি হয়েছে তাকে দৈর্ঘ্য বিকৃতি বলা হচ্ছে। তাহলে এই অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতি যে অনুপাত সেটাকে একটা রাশি ইয়ং গুণাঙ্ক বলা হয়ে থাকে। তাহলে সেই ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান হয় পীড়ন বাই বিকৃতি। তাহলে এখানে ধরা যাক পীড়ন সৃষ্টি হয়েছে, অর্থাৎ বল সৃষ্টি হয়েছে ধর এফ, তাহলে পীড়ন আমি ধরছি এই রডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তাহলে পীড়ন কত? এফ বাই এ। এবং রডের দৈর্ঘ্য বৃদ্ধি যদি এল ধরি, রডের যদি দৈর্ঘ্য বৃদ্ধি কত? এল টু মাইনাস এল ওয়ান, এটা সমান কি হয়? এল ওয়ান আলফা টি টু মাইনাস টি ওয়ান। এটা হচ্ছে কি এল টু হচ্ছে কি এটা দৈর্ঘ্য বৃদ্ধি, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে যদি আমি এখানে রডটার দৈর্ঘ্য এটা যদি এল ধরি,
এটা ছিল ইনিশিয়াল সূত্র। তাহলে এটার দৈর্ঘ্য যদি এল ধরি এবং উষ্ণতা বৃদ্ধি, এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য এটা হচ্ছে এল, এবং উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধি হচ্ছে কত টি। তার মানে উষ্ণতা বৃদ্ধি টি, উষ্ণতা বৃদ্ধি মানে কোনটা, এটা অ্যাকচুয়ালি টি টু মাইনাস টি ওয়ান টি। তাহলে অর্থাৎ এখানে কি পাবো আমি তাহলে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে তাহলে এখানে, তাহলে অতএব দৈর্ঘ্য বৃদ্ধি হবে এখানে, দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে এল আলফা টি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে এল আলফা টি। তাহলে বিকৃতি কি হবে, বিকৃতি সমান দৈর্ঘ্য বৃদ্ধি বাই হচ্ছে প্রাথমিক, প্রাথমিক দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে সেক্ষেত্রে এটা সমান দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এল আলফা টি বাই প্রাথমিক দৈর্ঘ্য, তার মানে কত হচ্ছে এটা সমান আলফা টি। তাহলে এই রাশিটা তুই এখানে বস করতে পারিস। তাহলে ওয়াই সমান কি বেরোচ্ছে, ওয়াই সমান, তার মানে অতএব পীড়ন কি পেলি, তাহলে অতএব পীড়ন কত পাওয়া যাচ্ছে, পীড়ন এফ বাই এ সমান কি পাওয়া গেল ওয়াই আলফা টি। তাহলে অর্থাৎ তাপীয় পীড়নের মান আমরা বের করতে পারছি। তাপীয় পীড়ন এই তাপের কারণে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ওয়াই আলফা টি, যেখানে ওয়াই হচ্ছে ইয়ং গুণাঙ্ক, ওয়াই সমান কি ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, আলফা সমান দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। এইগুলো দিয়ে আমরা কিন্তু অঙ্ক করতে পারবো। এই অঙ্কগুলো মানে কঠিনের প্রসারণের যে বিভিন্ন অঙ্ক আমরা করতে পারবো। তারা বইয়ে উদাহরণে যে অঙ্কগুলি আছে সেইগুলি সব ভালো করে দেখবি, হ্যাঁ, দেখার পরে অনুশীলনী যে অঙ্ক আছে সেইগুলো করবি, চেষ্টা করবি, যেগুলো না পারবি সেগুলো ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবি, আমি অঙ্কগুলি বুঝিয়ে করে দেবো, ঠিক আছে। তাহলে এই যে তাপীয় পীড়ন ব্যাপারটা বললাম, এর সুবিধা অসুবিধাগুলো আমাদের একটু জানতে হবে। এর সুবিধা কি না, যখন কোনো ধাতব বস্তুতে রিবেট করা হয় তখন যদি রিবেটটাকে একটু গরম করে দিই, রিবেট কী করে করা হয়, তার দুটো পাত, এই একটা ধর পাত, আর এই আগে যে খাতাটা আমি লিখছিলাম এটা ধর একটা পাত। তাহলে এই দুটোকে রিবেট করবো কি করে না, এই খাতাটা একটা ফুটো করবো এখানে, আর এই খাতাটা একটা ফুটো করবো। তাহলে এই ফুটো দুটো পর পর এখানে রেখে একটা রিবেট, ধর এই পেনটা রিবেট, মানে একটা এই পেনটা ধর রিবেট, এটা কি করবো ওই ফুটো দিয়ে ঢুকিয়ে দেবো, দিয়ে দুদিকের মাথাটা থেতো করে দেবো, দিলেই সেটা রিবেট হয়ে যাবে। তাহলে এখন যদি আমি এই রডটাকে একটু এই মানে পেনটাকে যদি একটু গরম করে ঢুকাই, তাহলে পেনটা দৈর্ঘ্য বেড়ে গেল, দিয়ে যদি মাথাগুলো থেতো করি তাহলে কি হবে, এরপর যখন ঠান্ডা হয়ে আসবে পেনটা তাহলে এই বরাবর সংকুচিত হওয়ার চেষ্টা করবে। তাহলে সংকুচিত হলে কি হবে তখন না, তখন সেই রিবেটের মাথাগুলো কি করে পরস্পর কামড়ে ধরবে, তাহলে রিবেটটা খুব ভালো হবে। হাওড়া ব্রিজ পুরোটাই রিবেট করে করা রয়েছে জানি, তাহলে এটা সুবিধা একটা, রিবেট করার ক্ষেত্রে সুবিধা। গরুর গাড়ির যখন চাকায় বের করানো হয় সেটা নিচু ক্লাসেই পড়েছিস, উষ্ণতা বাড়ি দেওয়া হয়, দৈর্ঘ্যটা বেড়ে গেল, এরপরে যখন ঠান্ডা হয়ে গেল সেটা কি হবে তখন কামড়ে ধরে। হ্যাঁ, ছিপির মুখ যখন এঁটে যায় তখন যদি একটু গরম করে দিস তাহলে কি হবে না, তোর হচ্ছে আকারে বেড়ে যাওয়ার ফলে সহজেই ছিপিটা খুলে যায়। কাঁচের ছিপিতে যে কাঁচের শিশির যে ছিপিটা সেটা একটু গরম করে দিয়ে ছিপিটা একটু বেড়ে গেল, কমে গেল, তার বেড়ে গেলেই কী হবে খুলে যাবে সহজে, এটাকে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও থার্মোস্ট্যাট, থার্মোস্ট্যাট জানিস যে ফ্রিজ বা তোর হচ্ছে ইলেকট্রিক আয়রনে দেখবি কিছুক্ষণ ছাড়া ছাড়া যে লাইটটা নেমে যায়, লাইট নেমে যায় মানে অ্যাকচুয়ালি ফ্রিজের ক্ষেত্রে কি ফ্রিজটা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায় না, যখনই একটা নির্দিষ্ট উষ্ণতায় চলে এলো তখনই খোলা পাওয়ার নেবে না, কারণ আর ওই বেশি ঠান্ডা হতে চাইবে না। ঠিক ইলেকট্রিক আয়রনের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট উষ্ণতায় আসার পরে কী হবে, সে চাইবে যেন আর উষ্ণতা না বৃদ্ধি পায়, সেই জন্য তখন কী হয় সংযোগ ছিন্ন হয়ে যায়। তাহলে এই ব্যবস্থাটা কি বলা হচ্ছে কি থার্মোস্ট্যাট। এখানে কি করা হয় না, যদি আমরা দুটো আলাদা ধাতুর পাত নিয়ে রিবেট করে দিই তখন কি হবে না, দুটো ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ভিন্ন, তার মানে একই উষ্ণতা বৃদ্ধিতে একটা বেশি বাড়বে একটা কম বাড়বে। তাহলে যেটা বেশি বাড়বে সেটা কি হবে না, অর্থাৎ বেঁকে যাবে। কেন বেঁকে যাবে না, সেই তোরা সেই অক্সিন হরমোনে পড়েছিলি যে অন্ধকারের দিকে অক্সিন হরমোন জমে যাওয়ার কারণে সেই দিকটা বেশি বৃদ্ধি পায়, ফলে সেটা তোর হচ্ছে কি হয়, সেদিকটা বেশি বৃদ্ধি পায়, ফলে বাঁকের বাইরের দিক হয়।
আর এই দিকে উল্টো দিকে যে দিকটা কম বাড়ছে সেই দিকটা বাঁকের ভিতরের দিক। ঠিক এখানেও একই রকম, দুটো ধাতুর পাত যদি ধর এর প্রসারণটা কম হয় তাহলে কি হবে, এটা বাঁকবে, এরকম করে বেঁকে যাবে। কেন না, বাঁকের বাইরের দিকে কি হবে, বাইরের দিকে এটা বেশি। কারণ তোরা জানিস, ধর যদি আমি দুটো বৃত্ত আঁকি তাহলে কোনটার পরিধিটা বেশি হচ্ছে, ভিতরের বৃত্তের পরিধিটা কম হচ্ছে, বাইরের বৃত্তের পরিধিটা বেশি হচ্ছে। কেন না, কারণ সূত্র জানিস 2πr সূত্র, পরিধির সূত্র হচ্ছে 2πr। তাহলে অর্থাৎ যখনই এই যে বাঁকনি যেটা ভিতরে যেটা প্রসারণ কম হচ্ছে সেটা কী হবে, তাহলে বাঁকের ভিতরের দিক, কারণ এটা তো বৃত্তাকারই অ্যাকচুয়ালি হচ্ছে, তাহলে বাঁকের ভিতরের দিক, আর এটা হচ্ছে কি বাঁকের বাইরের দিক। তাহলে এখন যখন আমরা তাহলে এটাই কী করবো, দ্বিধানুপাতটা কীভাবে কাজে লাগাবো না, এই যে বৈদ্যুতিক ধর আয়রনের কথাই বলছি, তাহলে আয়রনের সঙ্গে ধর এটা ইলেকট্রিক পাওয়ারের সংযোগ আছে এখানে, ধর এটা যে বাড়ির যে প্লাগ তার সঙ্গে সংযোগ আছে, এসে এটা ধর এখানে আয়রনের ধর কয়েল এখানে আছে, কুণ্ডলিটা আছে। তাহলে ব্যবস্থাটা কি করা হয় না, এখান থেকে ওই দ্বিধানুপাতটা লাগিয়ে দেওয়া থাকে, দ্বিধানুপাত লাগিয়ে থাকে। এবার এর সঙ্গে সংযোগটা এভাবে করা থাকে, ঠিক এভাবে সংযোগটা করা থাকে। তাহলে যখনই একটা নির্দিষ্ট উষ্ণতায় চলে আসবে, ধর এটার এই বাইরের দিকের ধাতুটার প্রসারণটা বেশি, তাহলে যেই নির্দিষ্ট উষ্ণতা চলে আসবে এটা বেঁকে এদিকে সরে যাবে, বেঁকে সরে গেলে কী হবে, এটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, ফলে আর এখানে ইলেকট্রিকে এখানে পাওয়ার আসবে না, তাহলে উষ্ণতা বাড়বে না। যখন উষ্ণতা কমে গেল এটা আবার ধীরে ধীরে সোজা হয়ে যাবে, সোজা হয়ে গেলে আবার এর সঙ্গে সংযোগ স্থাপন হয়ে গেল, সঙ্গে সঙ্গে কী হবে না আবার পাওয়ার আসবে। তাহলে এটা হচ্ছে এই যে ব্যবস্থাটা একটা নির্দিষ্ট উষ্ণতা বোঝাই করার জন্য, এটাকে বলা হচ্ছে থার্মোস্ট্যাট। ঠিক এইটারই উল্টো ঘটনা আমরা ঘটাতে পারি অগ্নি সংকেতিক যন্ত্রে। সেখানে কি করা হবে না, এই ধর ব্যবস্থা, এখানে ধর এলার্ম লাগানো আছে এই জায়গাতে, এবং এই ধর এটা সংযোগ যে কোনো একটা ইলেকট্রিক পয়েন্টের সংযোগ করা হয়েছে, এখানে যন্ত্র লাগানো আছে। তাহলে এখন এটার সঙ্গে এটা যোগ, সরি এখানে তো যোগ করা আছে। তাহলে এলার্ম বাইরে গেলে কী হবে, এর সঙ্গে স্পর্শ হবে, তাহলে কোনো কারণে উষ্ণতা বাড়লে কী হবে, তখন সেক্ষেত্রে ধর যেটা দৈর্ঘ্য প্রসারণ বেশি হয় সেটা বাঁকের বাইরের দিক ধাতুটা, তাহলে উষ্ণতা বাড়লে কী হবে, এটা বেঁকে যাবে, বেঁকে যে সঙ্গে ঠিকে যাবে, ঠিকে গেলে কোথাও আগুন লাগলে উষ্ণতা বাড়ছে, তাহলে বেঁকে যেখানে ঠিকে গেল যে এলার্ম বেজে উঠবে, এখানে এটা এলার্ম ধর লাগানো আছে এলার্ম, তাহলে বেজে উঠবে। তাহলে এভাবে অগ্নি সংকেতিক যন্ত্র এটাকে ব্যবহার করে থাকি। এছাড়াও তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে এই যে কতখানা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, হ্যাঁ কত, এই যে রেডিয়াস অফ কার্ভেচার মানে কতখানা বক্রতা ব্যাসার্ধ সৃষ্টি হচ্ছে, তাহলে এটাকে আমরা এই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে কাজে লাগিয়ে আমরা কি তাপমাত্রা পরিমাপ করতে কাজে লাগাতে পারি এটাকে। কিন্তু অসুবিধা কোথায় না, রেল লাইনের মাঝে ফাঁক রাখতে হয় জানিস, না হলে কি হবে না উষ্ণতা বৃদ্ধিতে রেল লাইনটা বেঁকে যেতে পারে, যে বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে। যখন কোনো সেতু তৈরি করা হয় তাহলে লোহা এখানে দুদিকটায় যদি ভালো করে ঢালাই করে দেওয়া হয় তখন কি হবে না, এই যে উষ্ণতার হ্রাস বৃদ্ধি কী হবে, দৈর্ঘ্যের প্রসারণ বা সংকোচন হবে, এর ফলে কী হবে এগুলো ফেটে যাবে। কিন্তু তার বদলে কি করা হয়, কি করতে হয় না, একটাতে রোলার দিয়ে দিতে হয় আর একটাতে ঢালাই দিয়ে থাকে এরকম। তাহলে রোলার দেওয়ার সুবিধে কি না, এটা ধর রোলার, এই হাতটা ধর আমার সেতু, তাহলে উষ্ণতা বাড়ছে যে এটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাহলে রোলার বরাবর একটু এগিয়ে চলে গেল, আবার যে উষ্ণতা হ্রাস পাচ্ছে পেছিয়ে চলে এলো, তাহলে এই একদিকটা এরকম বাড়া কমা করার জন্য রোলারটা দেওয়া থাকে, না হলে কি হতো অসুবিধা হতো। তাহলে এইটা একটা অসুবিধা। তারপরে তোর ইলেকট্রিক চুল্লি নির্ণয়ের সময় ইটের খাঁজে খাঁজে যে লোহার রডগুলো সেগুলো আলগাভাবে দিতে হয়, কেন না যাতে উষ্ণতার হ্রাস বৃদ্ধিতে দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচন হওয়ার সম্ভাবনা দেখা যায়, না হলে কী হবে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তারপরে বৈদ্যুতিক বাতি ভার প্রভৃতি প্রস্তুত করার সময় কাঁচের মধ্য দিয়ে তারটাকে এমনভাবে বদ্ধ করতে হয় যেন যে যেই ধাতব পদার্থতে সিল করা হবে সেটার প্রসারণ সংকোচন এবং কাঁচেরও প্রসারণ সংকোচন কী হতে হবে, একই হতে হবে, না হলে কী হবে সেটা সমস্যা হবে। তামার কাঁচের সংকোচন প্রসারণ একই হয় না, সেই জন্য তোর হচ্ছে ওই তামার তার দিয়ে কিন্তু সিল করা যায় না, সেই জন্য সিল করার জন্য কিন্তু তামা ব্যবহার করা হবে না। তখন কি করে আমরা কি ব্যবহার করতে পারবো, প্লাটিনাম ব্যবহার করতে পারবো না, কারণ না প্লাটিনাম হচ্ছে তার প্রসারণটা প্রায় কাঁচের প্রসারণের সঙ্গে কী হয় প্রায় সমান হয়, সেই জন্য ওটা ব্যবহার করতে পারি। এছাড়া আরেকটা প্রবলেম কোথায় না, ধাতব স্কেলের ক্ষেত্রে পাঠ, ধর
একটা ধাতব স্কেলে তুই এই পেনটার দৈর্ঘ্য মাপলি, এই পেনটার দৈর্ঘ্য ধর একটা ধাতব স্কেলে মাপলি, তাহলে এখন বিভিন্ন উষ্ণতাতে কি হবে, পাঠটা বিভিন্ন হবে। তাহলে সংশোধন আমরা কি করে করব না, সংশোধন করার খুব সহজ। ধর এইটাকে তুই দেখা গেল একটা ধাতব স্কেল যেটা ধর 30 ডিগ্রিতে সঠিক পাঠ দেয়, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক পাঠ দেয়, উষ্ণতায় তো সঠিক পাঠ দিচ্ছে 30 ডিগ্রি উষ্ণতায়। তাহলে সেক্ষেত্রে আমরা এটা মাপলি তুই ধর আজকে আমি সাপোজ আজকে বলছি এটা ধর আজকের উষ্ণতা 40 ডিগ্রি ধরছি, 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তা তুই এটা 40 ডিগ্রিতে মেপে যেটা পেলি, হয়তো দেখে পেলি পাঠ পেলি কত L2 ধর পেলি, 40 ডিগ্রিতে পাঠ কত পেলি, সাপোজ L1, সরি L2 না L1 ধরলি। তাহলে L1টা পাঠ পেয়েছিস, তার মানে L1 ঘর পেয়েছিস ওই কোথায় না ওই স্কেলটাতে তুই L1 ঘর পাঠ পেয়েছিস। তাহলে ওই স্কেলের যে L1 পাঠটা ওটা সঠিক নয়, ওই L1 পাঠটা সঠিক কখন ছিল না, যদি উষ্ণতা 30 ডিগ্রি হতো তাহলে L1 পাঠটা কি হতো, সঠিক হতো। তার মানে ধর এখান থেকে এটা হচ্ছে স্কেলের এই L1 ঘরটা হয়েছে, এখান থেকে এটা L1 ধর হয়েছে, এটা সাপোজ তার L1। তাহলে এটা সঠিক পাঠ তখন হতো 30 ডিগ্রিতে, কিন্তু 40 ডিগ্রি কি হয়েছে, এটা আর L1 নাই, এটা কি হয়েছে বেড়ে চলে গেছে। তাহলে বেড়ে সঠিক কত হয়েছে সেটাই হবে সঠিক পাঠ। তাহলে উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে, 40 - 30 মানে 10 ডিগ্রি, 40 - তার মানে সঠিক পাঠ কত হবে, L1 × 2 দৈর্ঘ্য প্রসারণ গুণন আলফা হয় 40 - 30। অর্থাৎ কোন স্কেল T1 উষ্ণতায় সঠিক পাঠ দিলে T2 উষ্ণতায় ওই স্কেল দিয়ে মাপা, ওই স্কেল দিয়ে মাপা কোনো বস্তুর সঠিক দৈর্ঘ্য L2 সমান কি হবে না, দেখ যেটা তুই L1 পাঠটা পেয়েছিলি সঠিক পাঠ কত দিয়েছে, ধর সঠিক পাঠ দিলে T2 উষ্ণতায় ওই স্কেল দিয়ে মাপা কোনো বস্তুর সঠিক দৈর্ঘ্য কত। তাহলে ধরি T2 উষ্ণতায় ওই স্কেলে বস্তুর দৈর্ঘ্য হয় কত, L1। তাহলে বস্তুর দৈর্ঘ্য যেহেতু L1 হচ্ছে, তাহলে L1টা সঠিক নয়। তাহলে কিন্তু যদি L1টা অর্থাৎ কি দাগগুলো কি হয়েছে এখানে না, স্কেলের যে পরপর যে দাগগুলো ছিল সেই দাগগুলো ধর এটা 1 সেন্টিমিটার, যখন সঠিক হচ্ছে ধর 1 সেন্টিমিটার, কিন্তু এটা যখনই উষ্ণতা বেড়ে গেছে এটা 1 সেন্টিমিটার নয়, তার থেকে বড় হয়ে গেছে। অর্থাৎ এই L1 পার্টটা কি হয়েছে, সঠিক নাই, মানে অ্যাকচুয়ালি 30 ডিগ্রিতে সঠিক হতো, কিন্তু এটা বেশি হয়ে গেছে, বেশি হয়ে কতখানা হয়েছে সেটাই হবে সঠিক পার্ট। তাহলে L1টা বেড়ে T2 উষ্ণতায় কতখানা হয়েছে সেটা বের করতে পারলেই হবে।